মালয়েশিয়া জাতীয় ক্রিকেট দলকে ব্যাক টু ব্যাক ২ ম্যাচে বড় ব্যবধানে হারিয়ে ২ ম্যাচে টি-টোয়েন্টি সিরিজটা জিতে নিল বাংলাদেশ এইচপি দল। প্রথম ম্যাচে ৮৯ রানের বড় ব্যবধান হারানোর পর কিন্তু দ্বিতীয় ম্যাচে কিন্তু বাংলাদেশ এইচপি দলের উপরে কিন্তু ফোকাসটা ছিল যে তারা হয়তোবা এবারও একটা বড় জয় এনে দিবে এবং তেমনটাই হয়েছে। তারা ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে আজকে মালয়েশিয়াকে দ্বিতীয় এবং শেষ টি-টোয়েন্টি ম্যাচে। আজকের ম্যাচে আমরা একটা পরিবর্তন দেখেছি, সেটা হচ্ছে শামীম হোসেন পাটোয়ারিকে খেলানোর সুযোগ করে দেওয়ার জন্য তারা মৃত্যুঞ্জয় চৌধুরীকে বসিয়ে দিয়েছিল। যদিও এই বসানোটা নিয়ে আমি একটু নারাজ। ওই জায়গাতে তারা চাইলে আবু হায়দার রনিকে বসাতে পারতো, কারণ রনিকে নিয়ে তো ভবিষ্যতে জাতীয় দলের পরিকল্পনা তেমন একটা নেই। আমার কাছে মনে হয় মৃত্যুঞ্জয় চৌধুরীর একটা ভবিষ্যৎ রয়েছে। তারপরেও তারা মৃত্যুঞ্জয় চৌধুরীকে বসিয়ে শামীম পাটোয়ারিকে খেলিয়েছে। আর অন্যদিকে আবু হায়দার রনি যদিও ভালো বোলিং করেছে, ৪ ওভার ২০ রান দিয়ে ১ উইকেট শিকার করেছে। এখন যদি আজকের ম্যাচের একটু পুরো ম্যাচের স্কোর কার্ডের চেয়ে আমি যদি গত ম্যাচ এবং আজকের ম্যাচের একটু তুলনা করি, মালয়েশিয়ার ব্যাটিং এ কিন্তু কিছুটা পরিবর্তন এসেছে। প্রথম কথা হচ্ছে, একটা আমার আফসোস আছে আজকের ম্যাচকে নিয়ে ঘিরে, সেটা হচ্ছে যদি বাংলাদেশ আগে ব্যাটিং করতে পারতো হয়তোবা বাংলাদেশ ২০০ প্লাস রান করতে পারতো, যেটা আমরা দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের মাত্র ৭ ওভার ৪ বলে ১০৭ রান তোলাকে দেখেছি। যেভাবে ব্যাটিং করেছে জিশান আলম, তার অনবদ্য ২১ বলে ৫৭ রান, ২-৪ ৭ ছক্কায় দেখে যেটা মনে হচ্ছে যদি আগে ব্যাটিং করতো বাংলাদেশ ২০০ প্লাস স্কোর করতে পারতো। তবে এখানে বাংলাদেশেরও কিছু করার ছিল না এইচপি দলের, কারণ হচ্ছে টস জিতেছে ২টা ম্যাচই মালয়েশিয়া। প্রথম ম্যাচে তারা ফিল্ডিং নিয়েছিল, আজকের ম্যাচে তারা আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। মালয়েশিয়ার কথা বলছিলাম, মালয়েশিয়া প্রথম ম্যাচে যেখানে পুরো ২০ ওভার ব্যাটিং করতে পারেনি, আজকে ২০ ওভার ব্যাটিং করেছে। প্রথম ম্যাচে অল আউট হয়ে গিয়েছিল, কিন্তু আজকের ম্যাচে তাদের ৬ উইকেট হাতে ছিল। প্রথম ম্যাচে তারা ৬৯ রানে অল আউট হয়েছিল, আজকের ম্যাচে তারা ১০৫ রান করেছে। তাদের উন্নতি হয়েছে, যেখানে তাদের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে তাদের রান রেট ছিল ৪.৩১, সেখানে তারা দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে তাদের রান রেটটা ইমপ্রুভ হয়ে ৫.২৫ হয়েছে। অন্যদিকে বাংলাদেশেরও ইমপ্রুভ হয়েছে। প্রথম ম্যাচে বাংলাদেশ ২ ম্যাচেই বাংলাদেশ ২০ ওভার ব্যাটিং করার সুযোগ পেত। প্রথম ম্যাচে তো ২০ ওভার খেলেছে। দ্বিতীয় ম্যাচে টার্গেট ব্যাটিং করার কারণে ২০ ওভার খেলার প্রয়োজন পড়েনি। প্রথম ম্যাচে বাংলাদেশ অল আউট হয়েছে, দ্বিতীয় ম্যাচে তো টার্গেটে খেলার কারণে সেটার প্রয়োজন পড়েনি। তবে প্রথম ম্যাচে যেখানে বাংলাদেশের রান রেট ছিল ৭.৯০, এই দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে এসে বাংলাদেশের রান রেটটা ১৩র উপরে উঠে গেছে এবং বাংলাদেশের ব্যাটিং করেছে মাত্র ৭ ওভার ৪ বল, রান করেছে ১০৭। ওই হিসাবে বাংলাদেশের ইমপ্রুভ হয়েছে বাংলাদেশ এইচপি দলের। আর যদি রানের একটু বিশ্লেষণ করি, গত ম্যাচে কিন্তু জাওয়াদ আবরার ১৮ বলে ২৮ রানের একটা ভালো স্টার্ট পেয়েছিল, বড় করতে পারেনি। আজকে সেম জিনিসটা হয়েছে, জাওয়াদ আবরার ৮ বলে ৩০ রান করে আউট হয়ে গেছেন। অন্যদিকে তার আরেক অপিনিয়ন সতীর্থ, যাকে আমরা গত ম্যাচে দেখেছি জিশান ৭ বলে ০ করে আউট, রানের খাতায় খুলতে পারেনি, আজকে সেই রানটা পুষিয়ে দিয়েছে। ২১ বলে ৫৭ রানে অনবদ্য ইনিংস একটা খেলেছে, ২-৪-৭টা বড় বড় ছক্কা সে মেরেছে এবং অপরাজিত থেকেছে জিশান তো পারফরমেন্সটা করেই দেখালো। অন্যদিকে ৩-৪ নামা গত ম্যাচে আরিফুল ইসলাম এবং সাব্বির রহমান এই ম্যাচেও তারা পারফর্ম করতে পারেনি, যেখানে গত ম্যাচে তারা দুজন করেছে আরিফুল ১৫ এবং সাব্বির ১৪। আজকের ম্যাচে আরিফুল ৪ রানে আউট হয়ে গেছে এবং সাব্বির সে করেছে মাত্র ১২ রান ৮ বলে। সাব্বির ব্যাক টু ব্যাক ২টা ম্যাচে হতাশ করলো, তার প্রতি অনেক বেশি প্রত্যাশা ছিল। অন্যদিকে গত ম্যাচে এসএম মেহরাব, সাকলেনদের ব্যাটিং ঝলক আমরা দেখেছিলাম। এই ম্যাচে তাদের ব্যাট করার প্রয়োজন পড়েনি। শামীম পাটোয়ারি নেমেছিল আজকে, তবে শামীম পাটোয়ারির বেশিক্ষণ খেলতে হয়নি, ৬ বলে ৮ রান করে অপরাজিত ছিল। বোলারদের কথা বললে, বোলারদের মধ্যে কিন্তু আমাদের যে ৩ পেসার গত ম্যাচে খেলেছিল, অর্থাৎ রনি, সাকলাইন এবং মৃত্যুঞ্জয়ের মধ্যে তো মৃত্যুঞ্জয় আজকের ম্যাচে তাকে বসানো হয়েছে। রনি গত ম্যাচে যেখানে ২ ওভার ৮ রান দিয়ে ১ উইকেট শিকার করেছিল, আজকের ম্যাচে কিন্তু ৪ ওভার ২০ রান দিয়ে ১টা উইকেট শিকার করেছে। বোলিং মোটামুটি ভালোই হয়েছে। তবে সাকলাইনের বোলিং নিয়ে আমি নাখোশ। গত ম্যাচে ৪ ওভারে ২৯ রান দিয়ে ১টা উইকেট শিকার করেছিল। গত ম্যাচের প্রেক্ষাপটে অনেক বেশি রান দিয়েছিল। আজকের ম্যাচেও সেম সমপরিমাণ ২৯ রান দিয়েছে ৪ ওভারে, কিন্তু কোনো উইকেট শিকার করতে পারেনি। তার বোলিংটা তো হতাশা ব্যক্ত করছেই। আর স্পিনারদের মধ্যে কথা বললে, আমাদের মেইন ২ জন স্পিনার রাকিবুল এবং রুবেল ২টা ম্যাচই ভালো বোলিং করেছে। রুবেল হাসান, যেখানে গত ম্যাচে এই মিস্ট্রি স্পিনার ৩ ওভারে মাত্র ৬ রান দিয়ে ২টা উইকেট শিকার করেছে। আজকের ম্যাচে ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে ১টা উইকেট শিকার করেছে। দারুণ বোলিং করেছে। ২ ম্যাচ মিলে ৭ ওভার বোলিং করে মাত্র ১৫ রান দিয়ে ৩টা উইকেট শিকার করেছে ২ ম্যাচে। অন্যদিকে রাকিবুল হাসান বাহাতি, সে গত ম্যাচে ২ ওভার মাত্র ২ রান দিয়ে ২টা উইকেট শিকার করেছিল। আজকের ম্যাচের বোলিং এর ধারা অব্যাহত রেখেছে, ২ ওভারে মাত্র ৭ রান দিয়ে ১টা উইকেট শিকার করেছে। অর্থাৎ ২ ম্যাচ মিলে যে ৪ ওভার বল করেছে, ৪ ওভারে সে রান দিয়েছে মাত্র ৯ রান, উইকেট শিকার করেছে ৩টা। এসএম মেহরাব হোসেনের বোলিংটা আজকের ম্যাচে হতাশ করেছে। গত ম্যাচে যেখানে সে ২ ওভারে মাত্র ৬ রান দিয়ে ১টা উইকেট শিকার করেছিল, আজকের ম্যাচে ৪ ওভারে ৩২ রান দিয়ে দলের সর্বোচ্চ খরুচ্চ বোলার হয়েছে, কোনো উইকেট শিকার করতে পারেনি। এর বাইরে তো জিশান আলম আজকে মনে হয় ১-২ ওভার বোলিং করেছে। সবকিছু মিলিয়ে মানে বাংলাদেশের
বোলিংটা গত ম্যাচ থেকে ভালো হয়েছে না খারাপ হয়েছে সেটা আপনি বলার সুযোগ নেই। গত ম্যাচে তাদেরকে আমরা 69 রানে অল আউট করেছিলাম, 16 ওভারের বেশি ব্যাট করার সুযোগ দেইনি। আজকের ম্যাচে কিন্তু আমরা তাদের সবকটি উইকেট ফেলতে পারিনি এবং তারা 20 ওভার ব্যাটিং করেছে। ওইদিকে তো একটা হতাশ রয়েছে যে বাংলাদেশের বোলাররা গত ম্যাচের বোলিং ধারাটা অব্যাহত রাখেনি। তবে এটাও তো ভাবতে হবে যে টি-টোয়েন্টি ম্যাচ প্রতিদিন তো আর প্রত্যেক দল 69 রানে অল আউট হবে না। হ্যাঁ, এটা বলতে পারি যে তারা 20 ওভার ব্যাটিং করেছে ঠিকই, কিন্তু তারা নির্ধারিত 20 ওভারে 120 বলে 120 রানও জড়ো করতে পারেনি। এটার জন্য বাংলাদেশের বোলারদের কৃতিত্ব, এইচপির বোলারদের কৃতিত্ব দিতে হবে। ব্যাটসম্যানরা তাদের কৃতিত্ব তো তারা নিজেরাই অবদান এমনভাবে রেখেছে, বিশেষ করে জিশান আলমের কথা বলতে হয়। তার এই 21 বলে 57 রানের যে চোখ ধাঁধানো যে ইনিংসটা ছিল আসলে দেখার মতো ছিল। গত ম্যাচে খুব হতাশ হয়েছিলাম তার 7 বলে শূন্য করে আউট হয়ে যাওয়াতে, সেটাকে আজকের ম্যাচে সে পুষিয়ে দিয়েছে। এই সিরিজ থেকে আমাদের পাওয়ার কি আছে সেটা যদি বলি, সেটা হচ্ছে ওপেনার ব্যাটসম্যান জাওয়াদ আবরার এবং জিশান আলম। জাওয়াদ আবরার 2টা ম্যাচই প্রমাণ করেছে যে সে হাত খুলে ব্যাটিং করতে পারে। প্রথম ম্যাচে 18 বলে 28, আজকের ম্যাচে 8 বলে 23 রান। অন্যদিকে জিশান আলম প্রথম ম্যাচে পারফর্ম না করলেও দ্বিতীয় ম্যাচে পারফর্ম করে দেখিয়েছে। হতাশ করেছে অবশ্যই সাব্বির রহমান, 2 ম্যাচে করেছে, প্রথম ম্যাচে 14, দ্বিতীয় ম্যাচে করেছে 12। অবশ্যই এটা তো হতাশ করেছি। স্পিনারদের মধ্যে এমডি রুবেলকে দেখার সুযোগ ছিল। রুবেল 2টা ম্যাচে ভালো বোলিং করেছে। রাকিবুল ভালো বোলিং করেছে। এস এম মেহরাব ভালো হতে পারতো আজকে। আবু হেদারুনি থেকে মোটামুটি ভালো বোলিং করেছে। মৃত্যুঞ্জয়কে আজকে দ্বিতীয় ম্যাচে দেখার ইচ্ছা ছিল, সেটা হয়ে ওঠেনি। অন্যদিকে সাকলাইন 2টা ম্যাচেই হতাশ বোলিং করেছে। তো আপনার মতামত কি এই 2 ম্যাচে টি-টোয়েন্টি সিরিজের পারফরম্যান্স দেখে? বাংলাদেশ তো জিতে গেলই, বড় দল হিসেবেই বাংলাদেশ এইচপি দল মালয়েশিয়াকে হারিয়েছে। এখন 3 ম্যাচের ওয়ানডে সিরিজের দিকেই ফোকাস সম্পন্ন। কালাম সিদ্দিকী আলিমকে অধিনায়ক করে 16 সদস্যের ওয়ানডে দল ঘোষণা করা হয়েছে। আগামী 12, 14 এবং 16 আগস্ট 3টা ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে বসুন্ধরা ক্রিকেট কমপ্লেক্স মাঠে। সেখানে একটা সম্পূর্ণ ইয়াং একটা দলকে তারা রেখেছে। যদিও এই এইচবি দল থেকে কিছু ক্রিকেটার সেখানেও আছে, মানে মাহফুজুর রহমান রাব্বি আছে, জাওয়াদ আবরার আছে। আবরারকে আরো বেশি দেখার একটা সুযোগ রয়েছে। সেই ম্যাচগুলো সকাল 9:30টায় শুরু হবে। আগামী পরশুদিন প্রথম ওয়ানডে ম্যাচ। অনূর্ধ্ব-23 দলের যারা অনূর্ধ্ব-23 দলে কোন 16 জন ক্রিকেটারকে রাখা হয়েছে জানেন না বা জানতে চান, তাদের জন্য আমার এই ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে। সেখানে আমি ওই ভিডিওটা করেছি যেখানে অনূর্ধ্ব-23 দলের স্কোয়াড নিয়ে আমি আপডেট দিয়েছি। আল্লাহ হাফেজ।